আজকে সবাইকে স্বাগত আমার আরেকটি নতুন ভিডিওতে। আপনারা সবাই জানেন আমি ফিজিক্স পড়াচ্ছি। তা আমার যে ফার্স্ট ভিডিওটি ওটি ছিল ডাইমেনশন পার্ট 1, অর্থাৎ এই এখন যে ভিডিওটি আমি বানাতে চলেছি সেটা হচ্ছে গিয়ে সেই ডাইমেনশন পার্ট 1-এর কন্টিনিউয়েশন। তা আমি চেষ্টা করব এই পার্টটাতেই আমার ডাইমেনশন চ্যাপ্টারটাকে পুরোটা ক্লোজ করতে। সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং সোজা দেখা হচ্ছে বোর্ড ভিউতে। তাহলে আমরা প্রথম পার্টে ডাইমেনশনাল ইকুয়েশনের দুটো ইউজেস আমরা শিখেছি। সেটা প্রথমটা ছিল একটা ইউনিট সিস্টেম থেকে আরেকটা ইউনিট সিস্টেমে কনভার্ট করতে পারি থ্রু ডাইমেনশনাল ইকুয়েশন, আর সেকেন্ডেরটা ছিল যে কোনো ডাইমেনশনাল ইকুয়েশন কারেক্ট কিনা, ডাইমেনশনালি ইকুয়েশনটা কারেক্ট কিনা সেটা আমরা এই ডাইমেনশনাল ইকুয়েশনের মাধ্যমে কিন্তু আমরা চেক করতে পারি। তা সেখানে আমরা দুখানা অঙ্ক HW দিয়েছিলাম, দুখানা অঙ্ক HW দেওয়া ছিল। তার মধ্যে প্রথম অঙ্কটা ছিল যেটা হচ্ছে গিয়ে ফ্রম দ্য ফার্স্ট ইউজ অফ ডাইমেনশনাল ইকুয়েশন। সেটা ছিল কি? সেটা ছিল যে আমি বলেছিলাম 7 জুলকে আমি আর্গে কনভার্ট করতে বলেছিলাম। কত আর্গ? আমরা যেটা করিয়ে দিয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে নিউটন থেকে ডাইনে কনভার্সনটা আমরা করিয়ে দিয়েছিলাম। যদি কারোর মনে না থাকে তাহলে ফার্স্ট পার্টটায় গিয়ে তোমরা চেক করে নাও। আর আমরা বাড়িতে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে 7 জুল ইকুয়ালস টু কত আর্গ হবে বলে ফেলো। কী করে করবো? তাহলে আমরা প্রথমে কী করবো, মাদার ইকুয়েশনটা লিখে ফেলবো। তা মাদার ইকুয়েশনটা কত ছিল না N1 M1 টু দি পাওয়ার A, L1 টু দি পাওয়ার B আর T1 টু দি পাওয়ার C। দিস ইজ ইকুয়ালস টু N2 M2 টু দি পাওয়ার A, L2 টু দি পাওয়ার B আর T2 টু দি পাওয়ার C। এটা ছিল আমাদের মাদার ইকুয়েশনটা, যেখানে আমরা এইটাকে ধরেছিলাম CGS সিস্টেমে আর এই 2টাকে ধরেছিলাম আমরা SI সিস্টেমে। তাহলে CGS আর SI দুটো সিস্টেম এখানে আমরা বুঝতে পারছি। তাহলে এবার আমাদের কি দেখতে হবে, কোনটা গিভেন। আমি বলেছিলাম যে N1 অথবা N2 এই দুটোর মধ্যে একটা গিভেন থাকবে। তাহলে এখানে কোনটা গিভেন? 7 জুল, অর্থাৎ SI সিস্টেমের যে পার্টটা সেটা আমাকে গিভেন, অর্থাৎ SI সিস্টেমে যে ম্যাগনিটিউডটা দ্যাট ইজ গিভেন। সো N2 ইজ গিভেন। তাহলে এবার এখান থেকে আমরা বলতে পারি যে এখানে 7 বসাবো, অর্থাৎ এটা এই ইকুয়েশনটা হবে এবার N1। আচ্ছা, এবার আমাদের এই লাইনে এই যে ABC অর্থাৎ ডাইমেনশনটা তো আমরা জানি, কারণ আমরা জানি জুল বা আর্গ এই দুটোই হচ্ছে এনার্জির ইউনিট। তা সেক্ষেত্রে আমরা ডাইমেনশনটাও সুন্দরভাবে বার করতে পারি। আর আমরা জানি এনার্জি আর ওয়ার্ক ডান এই দুটোরই কিন্তু সেম ডাইমেনশন, অর্থাৎ ডাইমেনশনটা হচ্ছে M1 L1 তার স্কোয়ার T1 টু দি পাওয়ার -2। দিস ইজ দ্য ডাইমেনশন অফ এনার্জি। আর N2, আমি N2 এর ভ্যালুটা একেবারে পুট করে দেবো এখানে। N2 ইকুয়ালস টু 7 হুইচ ইজ গিভেন অলরেডি। আর M2 L2 স্কোয়ার T2 টু দি পাওয়ার -2। সো দিস ইজ দ্য ইকুয়েশন। এবার এখান থেকে আমাদেরকে যেটা বার করতে হবে দ্যাট ইজ দ্য ভ্যালু অফ N1, অর্থাৎ এই যে জুল 7 জুল এইটাকে যখন আমরা আর্গে কনভার্ট করব তখন এর ভ্যালুটা কত হবে। তা সেক্ষেত্রে আমাদের N1 এর ভ্যালু কত হচ্ছে, আমি এবার আমরা বলেছি যে এখানে কনভার্সন ফ্যাক্টর হবে, অর্থাৎ মাসের একটা কনভার্সন ফ্যাক্টর হবে, লেন্থের একটা কনভার্সন ফ্যাক্টর হবে। তা মাসের কনভার্সন ফ্যাক্টরটা কী হচ্ছে এখানে না M2, অবশ্যই আগে 7 আছে, M2 বাই M1। ঠিক আছে, দেখো মাসের কিন্তু কোনো পাওয়ার নেই, অর্থাৎ এটার পাওয়ার হচ্ছে গিয়ে আমার 1। এইবার হচ্ছে L এর কনভার্সন ফ্যাক্টর, অর্থাৎ কনভার্সন ফ্যাক্টর অফ দ্য লেন্থ, অর্থাৎ L2 বাই L1। এটার কিন্তু পাওয়ার আছে, এটা হচ্ছে স্কোয়ার। আর একইভাবে T2 বাই T1, এটার পাওয়ার হচ্ছে গিয়ে -2। তাহলে এবার তোমরা জানো যে T2 বাই T1 এটা কি হচ্ছে, এটা যেহেতু দুটোই সেকেন্ডে আছে অর্থাৎ এটা কিন্তু 1 হয়ে যাবে। আমাদের একমাত্র যে টার্মটা এক্সিস্ট করবে সেটা দুটো টার্ম এক্সিস্ট করবে এখানে, দ্যাট ইজ দ্য কনভার্সন ফ্যাক্টর অফ মাস অ্যান্ড দ্য কনভার্সন ফ্যাক্টর অফ লেন্থ। সো N1 উইল বি 7। মাসের কনভার্সন ফ্যাক্টর কত হয় যদি আমরা সিজিএস থেকে এসআইতে যাই
তাহলে আমরা অবশ্যই জানি দ্য কনভার্সন ফ্যাক্টর ইজ 1000/1, এটা হবে 100/1, এর মাথায় একটা স্কোয়ার হবে আর এটা হবে 1। যেহেতু টাইমের কনভার্সন ফ্যাক্টর ইজ অলওয়েজ 1, যখন আমি সিজিএস থেকে এসআইতে যাব কিন্তু বা এসআই থেকে এফপিএস যেখানেই যাও না কেন সব সিস্টেমেরই কিন্তু টাইমের সেকেন্ড ধরা হয় ইউনিটকে। এইবার এখানে আমরা দেখব এটা কত ভ্যালু হচ্ছে। এটা হবে 7 × 10³ × 10⁻, এটা হবে 4, অর্থাৎ 7 × 10⁻7 আর্গ। তার মানে বোঝা গেল আমাদের যেটা 7 জুল ছিল সেটা যখন আমি আর্গে কনভার্ট করছি দ্যাট ইজ 7 × 10⁻7, অর্থাৎ আমি যদি শুধুমাত্র এনার্জির কনভার্সন ফ্যাক্টর বলি সেটার ভ্যালু কত হচ্ছে, সেটা যদি বলি তাহলে 1 জুল ইকুয়ালস টু 10⁻7 আর্গ। বোঝা গেল? ঠিক সেরকমভাবে আমরা ফার্স্ট ভিডিওতে দেখেছি 1 নিউটন ইকুয়ালস টু কত ডাইন ছিল তোমরা বলো? 10⁵ ডাইন। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব, তাহলে এটা ফার্স্ট যে ইউজটা ছিল তার এটা একটা এক্সাম্পল ছিল। এবার আমরা চলবো নেক্সট, ই ইকুয়ালস টু mc²। এটা হচ্ছে এনার্জি মাস ইকুইভ্যালেন্ট যে বা কনভার্সন যে ইকুয়েশনটা, দ্যাট ইজ ইকুয়ালস টু mc², এনার্জি মাস কনভার্সন ইকুয়েশন গিভেন বাই আইনস্টাইন। তো এখানে E is the energy, m is the mass and c is the velocity of light. সো আমাদের দেখতে হবে যে এই ইকুয়েশনটা ডাইমেনশনালি কারেক্ট কিনা। অবশ্যই কারেক্ট, কিন্তু আমরা এটাকে চেক করব। তাহলে আমরা যেরকমভাবে করি, যেটা আমার সাজেশন যে তোমরা LHS RHS করে চেক করবে, অর্থাৎ LHS-এ ই মানে একটা এনার্জি, তা এনার্জির ডাইমেনশন কত হবে না m L² T⁻², দিস ইজ দ্য ডাইমেনশন অফ এনার্জি, অর্থাৎ এটা হচ্ছে LHS-এর ডাইমেনশন। এবার আমরা চেক করব যে RHS-এর ডাইমেনশনটা এর সঙ্গে এক হচ্ছে কি না। RHS দেখো এটা কত আছে mc², তাহলে প্রথম ডাইমেনশনটা হচ্ছে m মাসের ডাইমেনশন, আর c তো ভেলোসিটি। Maybe this is the velocity of light, still the dimension is of the velocity. তাহলে c এর যে ডাইমেনশনটা হবে দ্যাট ইজ L T⁻⁻1, তার মাথায় একটা স্কোয়ার। তাহলে এটাকে যখন আমরা সলভ করব তখন আমরা পাবো যে এই স্কোয়ারটা যখন ভিতরে ঢুকে যাবে তখন এটা আমরা পাবো mL² T⁻²। তাহলে তোমরা দেখতে পারলে যে আমরা চেক করলাম যে ইয়েস দিস ইকুয়েশন ইজ ডাইমেনশনালি কারেক্ট, অর্থাৎ LHS-এর যে ডাইমেনশন আমরা পেলাম RHS-এর ডাইমেনশন পেলাম, বোথ আর দ্য সেম। তাহলে এই ইকুয়েশনটা আমরা বলতে পারলাম ডাইমেনশনালি কারেক্ট। এইবার আমরা তাহলে এটা ছিল তোমাদের HW, সেটাকে আমি আজকে দেখিয়ে দিলাম। এইবার ভীষণ ইম্পর্ট্যান্ট ফর এক্সামিনেশন পারপাস, সেটা হচ্ছে এস্টাবলিশ রিলেশন অ্যামং ভেরিয়াস ফিজিক্যাল কোয়ান্টিটিস। যে আমাদের বিভিন্ন ফিজিক্যাল কোয়ান্টিটিসগুলো রয়েছে তাদের মাঝখানে আমরা কী করে একটা রিলেশন তৈরি করব, বা বিভিন্ন রকম রাশির মধ্যে আমরা কীভাবে সম্পর্ক প্রতিষ্ঠা করব বা সমীকরণ তৈরি করব। কিন্তু সেটা কীভাবে করব সেটাও আমাদের এক্সাম্পল দিয়েই বুঝতে হবে। যেমন তোমাদের একটা এক্সাম্পল আমি বলি, তোমরা সবাই এই জিনিসটাকে চেনো, হোয়াট ইজ দিস? কে বলবে? দিস ইজ আ সিম্পল পেন্ডুলাম। তাহলে এই সিম্পল পেন্ডুলামকে আমি যদি দুলিয়ে দিই, এরকম করে ছেড়ে দিই, তাহলে তার আগে একটা কথা বলে নিই, এইটা হচ্ছে L লেন্থ, এইটাকে বলা হয় বব, এই ববের মাসকে আমি ধরলাম m, ঠিক আছে। এইবার আমি বললাম তোমাদের একটা সিচুয়েশান আমি দিচ্ছি যে টাইম পিরিয়ড অফ দ্য সিম্পল পেন্ডুলাম, অর্থাৎ টাইম পিরিয়ড বলতে কী বুঝি আমরা? টাইম পিরিয়ড মানে একটা কমপ্লিট তার যে অসিলেশন, সেটায় তার যে টোটাল যে একটা কমপ্লিট অসিলেশন করতে তার যে টাইম লাগে, দিস ইজ কল দ্য টাইম পিরিয়ড। তাহলে টাইম পিরিয়ড কার উপর ডিপেন্ড করছে? দ্য টাইম পিরিয়ড প্রপোর্শনাল টু লেন্থ অফ দ্য পেন্ডুলাম।
আরেকটা বললাম এই টাইম পিরিয়ড ডিপেন্ডস অন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য মাস, ডাইরেক্টলি প্রপোর্শনাল বলবো না, জাস্ট ডিপেন্ডস অন, আমরা কি বলবো, ডিপেন্ডস অন এল, ডিপেন্ডস অন মাস, অ্যান্ড টি ডিপেন্ডস অন, কার উপর ডিপেন্ড করছে, টি ডিপেন্ডস অন জি। আচ্ছা, একটা জিনিস আমরা এখানে কারেক্ট করব, আমি প্রথম দুটোয় ভুল করলাম, যাতে তোমাদের এটা আর ভুল না হয়, আমরা কিন্তু এই সাইনটা দেব না, এই যে ইকুইভ্যালেন্ট যে সাইন, ডাইরেক্টলি প্রপোর্শনাল যে সাইন, ডাইরেক্টলি প্রপোর্শনাল যে সাইন, সেটা কিন্তু আমরা দেবো না। কারণ আমি এটা যখন সলভ করবো তখন আমরা বুঝবো যে এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল কি প্রপোর্শনাল নয়, বা কীভাবে তার সঙ্গে সম্পর্কযুক্ত, কীভাবে রিলেটেড। তাহলে আমরা এখানে কী দেবো, যার যার উপর ডিপেন্ডেন্স আছে সেটাকে আমরা জাস্ট একটা এরকম অ্যারো চিহ্ন দিয়ে বোঝানোর জন্য এখানে আমি লিখলাম যে টি অর্থাৎ টাইম পিরিয়ড অফ দ্য সিম্পল পেন্ডুলাম ডিপেন্ডস অন দ্য লেন্থ অফ দ্য পেন্ডুলাম, ডিপেন্ডস অন দ্য মাস অফ দ্য বব অফ দ্য পেন্ডুলাম, অর্থাৎ এই যে বব যেটা তার ভরের উপর ডিপেন্ড করছে, এবং ডিপেন্ডস অন জি অর্থাৎ গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের উপর ডিপেন্ড করছে, অভিকর্ষীয় ত্বরণের উপর। এইবার কথা হচ্ছে আমাকে, তার মানে যখন এই তিনটে কোয়ান্টিটিসের উপর এই টিটা ডিপেন্ড করছে, অর্থাৎ আমি টিকে নিয়ে এবং এই তিনটে কোয়ান্টিটিসকে নিয়ে একটা ইকুয়েশন ফর্ম করতে পারি। তা সেই ইকুয়েশনটা ফর্ম করতে আমাকে এখানে কে হেল্প করবে, এখানে আমাকে হেল্প করবে হচ্ছে গিয়ে এই ডাইমেনশনগুলো। কীভাবে হেল্প করবে সেটা আমরা দেখব। তাহলে আমরা প্রথমে জেনে গেলাম কার কার উপর ডিপেন্ডেন্স আছে। এর পরের লাইনে আমরা লিখব যে টি প্রপোর্শনাল টু, এখানে আমি প্রপোর্শনাল টু লিখছি কিন্তু তার কারণ আছে, সেটা আমি বলছি, এল টু দি পাওয়ার এ এম টু দি পাওয়ার বি অ্যান্ড জি টু দি পাওয়ার সি, অর্থাৎ টি প্রপোর্শনাল টু এল টু দি পাওয়ার এ এম টু দি পাওয়ার বি অ্যান্ড জি টু দি পাওয়ার সি। এবার এখানে আমি প্রপোর্শনাল সাইনটা কেন দিলাম, তার কারণ এইখানে এই যে এ বি সি অর্থাৎ এই যে তিনটে আমার যে পাওয়ার্সগুলো রয়েছে সেগুলো ঠিক করবে যে ওয়েদার দিস রিলেশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল অর সামথিং এলস। যেমন যদি আমার কোনো ক্ষেত্রে পাওয়ারটা 1 আসে তাহলে সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল, কোনো ক্ষেত্রে যদি পাওয়ারটা আমার সলভ করে -1 আসে তাহলে সেটা হবে ইনডাইরেক্টলি প্রপোর্শনাল, তাই তো? এবার আমরা করি, তাহলে এইবার আমরা কি করব, এবার আমরা জানি যে কোনো প্রপোর্শনাল সাইনকে তুলে আমাকে যদি সেখানে ইকুয়াল আনতে হয় তাহলে আমাকে সেখানে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আনতে হয়। তা সেই কনস্ট্যান্টটা হচ্ছে গিয়ে টি ইকুয়ালস টু, ধরো আমি কে ধরলাম, কে এল টু দি পাওয়ার এ এম টু দি পাওয়ার বি আর জি টু দি পাওয়ার সি। এইবার আমি ডাইমেনশন অ্যানালিসিস করব। তার মানে কি বলতে পারি আমরা এখানে, যেহেতু এটা একটা ইকুয়েশন আমরা ফর্ম করেছি, তাহলে ডাইমেনশনাল ইকুয়েশন আমাকে কি বলছে যে অবশ্যই এই লেফট হ্যান্ড সাইডে যে ডাইমেনশনটা অ্যান্ড দ্য ডাইমেনশন অফ দ্য রাইট হ্যান্ড সাইড ইজ সেম, এই দুটো ডাইমেনশন আর দ্য সেম। কিন্তু এবার আমাকে সেটা চেক করতে হবে, বা সেই বুদ্ধিটাকে কাজে লাগিয়ে আমাকে ইকুয়েশনটাকে সলভ করতে হবে। তো আমার লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন কী আছে, লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন আছে আমার অনলি টি, অর্থাৎ এর ডাইমেনশনও কিন্তু আমার টি, টাইম। বোঝা গেল? এইবার তাহলে আমরা কিন্তু আমার রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশনটা কী আছে, এবার সেটাকে আমরা ইকুয়েশনের আকারে এখানে লিখি। দেখো এইখানে যেহেতু শুধুমাত্র টি রয়েছে আমরা তিনটেই লিখব, এম লিখব, এল লিখব, টি লিখব। কিন্তু এখানে আমরা কি করব, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে এম তো নেই এখানে, তাহলে এম এর যে পাওয়ারটা ডাইমেনশনটা সেটাকে আমরা 0 দেবো, এল এর যেহেতু নেই সেটাকেও 0 দেবো, টিটাকে খালি আমরা 1 দিয়ে দিলাম। ঠিক আছে, এইবার দেখি কে ইন্টু এল, এল ফর লেন্থ, তাহলে এর ডাইমেনশন এলই হবে, তাহলে এল টু দি পাওয়ার এ এম টু দি পাওয়ার বি অ্যান্ড জি, জি ইজ দ্য অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু, অ্যাক্সেলারেশনের ডাইমেনশন কত, এল টি টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার সি। এইবার আমার কাজ হচ্ছে এই ডাইমেনশনগুলোকে সব একসঙ্গে করে এই ডান দিকটাকে সলভ করা, আর কিছুই না। তার ফলে এম আবার লিখবো ইকুয়েশনটা, এম 0 এল 0 টি টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু, এবার আমি একবারে পুরোটা করার চেষ্টা করছি, কে এম টু দি পাওয়ার বি
আমি এল আগে লিখতে পারতাম, কিন্তু দেখতে আগে ভালো লাগে যদি এম এল টি এই অর্ডারে রেখি, সেই জন্য আগে এমটা লিখলাম। তাহলে এম টু দি পাওয়ার বি, এল টু দি পাওয়ার কী হচ্ছে দেখো, এল টু দি পাওয়ার হচ্ছে এ প্লাস সি, কারণ এখানে এলটা বেরোলে একটা সি পাওয়ার নিয়ে বেরোবে, তাহলে এ প্লাস সি। আর টি টু দি পাওয়ার কত হচ্ছে, টি টু দি পাওয়ার হচ্ছে কি -2c। তাহলে এই পর্যন্ত কারোর কোনো অসুবিধা নেই। তাহলে আমার বাঁ দিকে দেখো এম রয়েছে, এল রয়েছে যার পাওয়ার হচ্ছে 0, আর ডান দিকে অর্থাৎ রাইট হ্যান্ড সাইড অফ দ্য ইকুয়েশন আমরা কি দেখতে পাচ্ছি, এম এল টি তিনটেই রয়েছে, কিন্তু তাদের পাওয়ার বি এ 2c এসব দিয়ে আসছে। তাহলে আমরা এই পাওয়ারগুলোকে ইকুয়েট করব। এম এর পাওয়ার এখানে যা হবে এম এর পাওয়ার এখানে তাই হতেই হবে, এল এর পাওয়ার এখানে যা হবে এল এর পাওয়ার এখানে তাই হতেই হবে ডাইমেনশনটা, এবং টি এর ডাইমেনশন এখানে যা হবে এখানেও কিন্তু টি এর ডাইমেনশনকে সেম হতে হবে, অর্থাৎ পাওয়ারকে সেম হতে হবে। তাহলে এইগুলো এই ইকুয়েশনগুলোকে সলভ করে আমাকে এই এ বি সি এগুলোর ভ্যালুগুলোকে আমাকে বার করতে হবে। তাহলে প্রথমেই আমরা বি এর ভ্যালুটা দেখতে পাচ্ছি, এম এর যে ডাইমেনশন এগুলোকে কম্পেয়ার করেছে, বি ইকুয়ালস টু কিন্তু আমার 0 আসছে। ঠিক আছে, কারণ এম এর 0 এখানে, তাহলে বি ইকুয়ালস 0। এল এর ক্ষেত্রে কি আসছে, এল এর ডাইমেনশন দিয়ে আমি দেখি, তাহলে এ প্লাস সি ইকুয়ালস টু আবার 0 আসছে। আর আমি টি এর ডাইমেনশনটাকে কম্পেয়ার করাই, তাহলে এখানে দেখব যে -2c ইকুয়ালস টু আসছে আমার 1। তাহলে বুঝতে পারলাম আমরা সবাই, এই যে ডাইমেনশনসগুলো দুদিকের ডাইমেনশনটা এলো, সেটার যে ডাইমেনশনাল কারেক্টনেস যদি আমি রাখতে চাই, তাহলে আমার সবকটার কিন্তু পাওয়ারগুলোকে সেম করতে হবে। তা সেই পাওয়ারগুলোকে সেম করে আমি দেখলাম কি, যে এম এর যে পাওয়ারটা অর্থাৎ বি দ্যাট ইজ 0, এল এর যে পাওয়ার অর্থাৎ এ প্লাস সি এটাও 0, এবং -2c অর্থাৎ টি এর যে পাওয়ার সেটা 1। তাহলে এখান থেকে আমরা কী বার করতে পারি, সি এর ভ্যালুটা বেরিয়ে যাবে, সি ইকুয়ালস টু -1/2 এলো। এ ইকুয়ালস টু কত হবে, এখানে সি এর ভ্যালু বসিয়ে দেবো, তাহলে এ ইকুয়ালস টু +1/2 হবে, আর বি ইকুয়ালস টু 0 বেরিয়ে করে ফেলেছি আমরা। এইবার আমাদের কাজ কি হবে, এই যে এ বি এবং সি এর ভ্যালুকে আমরা কোথায় পুট করব, যে লাইন থেকে আমার ইকুয়াল সাইন দেওয়া শুরু হয়েছে সেই লাইনে পুট করব। অর্থাৎ টি ইকুয়ালস টু কে ইন্টু এল টু দি পাওয়ার এ এম টু দি পাওয়ার বি জি টু দি পাওয়ার সি, এইখানে এ বি সি এই তিনটে ভ্যালুকে আমরা পুট করে দেবো। তাহলে পুট করে দেখি কি আসে। তাহলে আমি এখানে এই পাশেই লিখছি যাতে কন্টিনিউশনটা নষ্ট না হয়, বুঝতে যাতে সুবিধা হয়। তাহলে টি ইকুয়ালস টু কী আসছে, কে ইন্টু এল টু দি পাওয়ার এ আছে, অর্থাৎ এল টু দি পাওয়ার হাফ, এটা কিন্তু স্মল এল অর্থাৎ পেন্ডুলামের যে লেন্থ সেই এল। আর তারপরে কি আছে, এম টু দি পাওয়ার বি, বি তো 0 অর্থাৎ এম টু দি পাওয়ার 0, তার মানে 1 আসবে, তাই ওটা আমি লিখলাম না। আর জি টু দি পাওয়ার কী আসছে, সি অর্থাৎ জি টু দি পাওয়ার -1/2, অর্থাৎ জি টু দি পাওয়ার -1/2। তাহলে বোঝা গেল ইকুয়েশনটা। এইবার আমি যদি ইকুয়েশনটাকে একটুখানি গুছিয়ে লিখি, কারণ আমরা জানি হাফ মানে অ্যাকচুয়ালি রুট থাকলে সেই পাওয়ারটা হচ্ছে হাফ, আর -1/2 মানে রুটই হবে কিন্তু ভগ্নাংশের তলায় থাকবে। এইবার তাহলে কে ইন্টু √L/G, এইটা হয়ে গেল আমার ইকুয়েশনটা, টাইম পিরিয়ডের ইকুয়েশন। এটা হচ্ছে টাইম পিরিয়ড অফ আ সিম্পল পেন্ডুলাম, অর্থাৎ এইটা আমরা এখান থেকে পেলাম। এইবার দেখো, এইবার আমাদের একটা ডাইমেনশন অ্যানালিসিসের একটা কিন্তু এখানে একটা লিমিটেশনস আমাদের আছে। কি লিমিটেশন এখানে আমাদের আছে, সেটা হচ্ছে এই যে কেটা, দিস কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের ভ্যালু কিন্তু আমরা ডাইমেনশনাল অ্যানালিসিস করে বার করতে পারি না। এইটার জন্য আমাদের কাদের উপর নির্ভর করতে হয়, এইটার জন্য আমার কিন্তু ফিজিক্সের এক্সপেরিমেন্টের উপর নির্ভর করতে হয়। যেমন এখানে আমি কোনো জায়গায় কোনোভাবে ক্যালকুলেশন করে কে এর ভ্যালু বার করতে পারবো না, এটা ডাইমেনশন যে অ্যানালিসিস বা ডাইমেনশনাল ইকুয়েশন যেটা, তার কিন্তু একটা লিমিটেশন। তা এখানে কে এর ভ্যালু কত হয়, এক্সপেরিমেন্টাল থেকে এক্সপেরিমেন্ট করে দেখা গেছে, এক্সপেরিমেন্টালি এই কে এর ভ্যালু হয় হচ্ছে গিয়ে 2π। কে এর ভ্যালু কত হয়, কে এর ভ্যালু হয় হচ্ছে 2π, অর্থাৎ টি ইকুয়ালস টু কে এর জায়গায় 2π বসালাম, √L/G। তাহলে এইটা হয়ে গেল আমার অ্যান্সার। অর্থাৎ টি এর যে আমাকে বার করতে দিয়েছিল যে টি কীভাবে সাজাবো আমি, সেটা আমি এখানে বুঝে গেলাম।
তাহলে আমরা কি করলাম, একবার স্টেপগুলো আরেকবার তোমাদের সঙ্গে রিক্যাপ করে নিই। প্রথমে আমাকে কি বলা হলো যে টাইম পিরিয়ড যেটা সেটা লেন্থের সঙ্গে প্রপোর্শনাল, বা লেন্থের উপর ডিপেন্ডেন্ট, মাসের উপর ডিপেন্ডেন্ট অ্যান্ড জি এর উপর ডিপেন্ড করছে, অর্থাৎ গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। তাহলে প্রথম লাইনটায় আমরা কি করলাম, টিকে লিখলাম যেখানে প্রপোর্শনাল সাইন দিয়ে এল টু দি পাওয়ার এ, এম টু দি পাওয়ার বি, জি টু দি পাওয়ার সি, অর্থাৎ যে কোয়ান্টিটিসগুলোর উপর ডিপেন্ড করছে সেগুলোকে জাস্ট পাওয়ার দিয়ে আমি এখানে লিখে ফেললাম। তারপরে কি করব, তারপরে আবার এই প্রপোর্শনাল সাইনটা তুলে আমাকে কনস্ট্যান্ট আনতে হলো, এনে আমি আবার সেই ইকুয়েশনটাকেই লিখলাম। তারপরে কি করব, এলএইচএসের ডাইমেনশনটা কি লিখে ফেললাম আমি, যেহেতু এখানে টি রয়েছে শুধু টি এর ডাইমেনশন হবে, বাদ বাকি নেই। কিন্তু তাও আমি পরবর্তীকালে এই এ বি সি এগুলোকে সলভ করার জন্য আমি এম এল সব কিছুই লিখলাম। যেহেতু এখানে এম এল নেই, সেগুলোর ডাইমেনশনটাকে আমি কি করলাম, 0 দিলাম। এবার দিয়ে টিটা লিখলাম, লিখে এখানে এই ডান দিকেটা লিখলাম। এইবার এটাকে একটু ছোট্ট করে অ্যালজেব্রা করে আমি পুরোটা এখানে চলে এলাম, যেখানে আমি দেখলাম যে এই সব পাওয়ারগুলো বাঁ দিকেও রয়েছে, ডান দিকেও রয়েছে। এবার সেই পাওয়ারগুলোকে আমাকে ইকুয়েট করতে হবে, করে পাওয়ারের প্রত্যেকটা এ বি সি এগুলোকে আমাকে বার করে ফেলতে হবে। বার করে ফেলে তারপর আমি এই এ বি সি এর ভ্যালুটা আমি কোথায় পুট করব, এগেন এটাকে ভালো করে মাথায় মনে রাখবে, সেটা হচ্ছে এই এ বি সি এই ভ্যালুগুলোকে কিন্তু আমি পুট করবো হচ্ছে কি যেখান থেকে আমার ইকুয়াল সাইন শুরু হয়েছে, অর্থাৎ যেখানে আমার কনস্ট্যান্টটা প্রথম এনেছি। অর্থাৎ এখানে আমি এ বি সি এর ভ্যালু পুট করে ফেললাম। পুট করে দেখো এখানে আমার কে, এই পুট করে আমার এই চেহারাটা এলো যেখানে একটা কনস্ট্যান্ট রয়েছে। এই কনস্ট্যান্টের ভ্যালুটা একটা ডাইমেনশন অ্যানালিসিসের লিমিটেশন, যে কনস্ট্যান্টের ভ্যালুটা কিন্তু আমরা ডাইমেনশন অ্যানালিসিস করে বার করতে পারি না, সেটা আমাদের এক্সপেরিমেন্ট করে বার করতে হয়। এই ক্ষেত্রে এই যে পেন্ডুলামের যে অঙ্কটা বা পেন্ডুলামের যে এক্সাম্পলটা, সেক্ষেত্রে এই কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে 2 পাই। তাহলে টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি। দিস ইজ আ ভেরি ওয়েল নোন ইকুয়েশন। এইবার আমরা যেটা করব, নেক্সট একটা তোমাদেরকে ইকুয়েশন আমি বলবো, এরকম একটা নেক্সট একটা ইকুয়েশন বলবো, তারপর আরেকটা এক্সাম্পল দেবো, সেটা তোমরা এইচডাব্লিউ করবে। এই চ্যাপ্টারটা যেহেতু ইজ দ্য ভেরি ফার্স্ট চ্যাপ্টার অফ ফিজিক্স ইন ক্লাস 11, এইখানে অনেক কিছু তোমরা এরকম পাবে, বেশ কিছু তোমরা ফিজিক্যাল কোয়ান্টিটিস পাবে যেগুলো তোমরা কিন্তু এখনও জানো না। যেমন আমি এই যে নেক্সট অঙ্কটা করতে যাব, সেখানে আমরা এমন একটা কোয়ান্টিটি পাবো যেটা তোমরা কিন্তু জানো না। এগুলো তোমরা সব জেনে যাবে তোমরা যখন পুরো চ্যাপ্টার, যখন সিলেবাসটা কমপ্লিট করবে, তখন তোমরা এগুলো সব ভীষণ ভালোভাবে জেনে যাবে। কিন্তু এখন তোমরা জাস্ট অঙ্কটা করার জন্য এটাকে জাস্ট ধরে নিয়ে করো, একটু জেনে নিয়ে করো। যেমন আমি এরপরের যে অঙ্কটা বলছি, দ্যাট ইজ, ধরে রাখো তোমাদের অঙ্কটা একটু যেমন আগেরটা একটু ছবি এঁকে দেখিয়েছি, এই অঙ্কটা একটু ছবি এঁকেই দেখাই। ধরো এরকম একটা বড় একটা গ্লাসের একটা কিছু একটা খুব বড় লম্বা এরকম একটা গ্লাসের কিছু একটা এরকম পাত্র রয়েছে, একটা বিকার টাইপের রয়েছে। এর মধ্যে একটা ভিসকাস কোনো লিকুইড রয়েছে। ভিসকাস লিকুইড বলতে ভিসকোসিটি, এটা তোমরা ভিসকোসিটি চ্যাপ্টার যখন পড়বে তখন সেখানে খুব ভালো মতন বুঝে যাবে। অর্থাৎ যে অয়েলটা বা যে লিকুইডটা গাঢ়, যেমন সলিডের উপর যদি আমি কোনো ড্র্যাগিং, সলিডের যে ড্র্যাগিং ফোর্সটা সেটাকে যেমন আমি ফ্রিকশন বলি, সেরকম লিকুইডের যে ড্র্যাগিং ফোর্সটা সেটাকে আমরা বলি ভিসকোসিটি বা সান্দ্রতা। এইবার যখন আমি ওপর দিয়ে ধরো একটা লোহার একটা বলকে এখানে ফেলে দিলাম নিচের দিকে, তাহলে সেটা নিচের দিকে পড়বে। কিন্তু যেহেতু এই যে উপর আপওয়ার্ড একটা ফোর্স হবে ডিউ টু দিস ভিসকাস ফোর্স, সেই ফোর্সটা আপওয়ার্ডের উপর দিয়ে কাজ করবে এবং এই দিকে একটা ফোর্স কাজ করবে, তা সত্ত্বেও সে নিচে পড়বে। এরকম করে একটা টাইম পরে যখন দেখবো বলটার ভেলোসিটি আর চেঞ্জ হচ্ছে না, একটা সেম ভেলোসিটিতে বলটা ওপর থেকে নিচে পড়ছে, সেই যে ভেলোসিটি, এই ভেলোসিটির একটা নাম আছে, সেই ভেলোসিটিটার নাম হচ্ছে টার্মিনাল বেগ, টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তিক বেগ। আর এই যে আপওয়ার্ড ফোর্স, সে আপওয়ার্ড ফোর্সটা কার কার উপর ডিপেন্ড করে? সেই আপওয়ার্ড ফোর্সটা ডিপেন্ড করে হচ্ছে গিয়ে এফ, এটা যদি আপওয়ার্ড ফোর্সটা হয়, অর্থাৎ যে বলটা পড়ছে তার উপর যে ওপর দিকে যে ফোর্সটা, সেটা ডিপেন্ড করছে, এগেন আমি ডিপেন্ডেন্সটাকে কিন্তু টিক দিয়ে বোঝাবো। আপওয়ার্ড ফোর্সটা ডিপেন্ড করছে হচ্ছে এই ভেলোসিটির উপর, টার্মিনাল ভেলোসিটির উপর। আর ডিপেন্ড করছে কার উপর? ইটার উপর। এবার বলি ইটা, হ্যাঁ, তাহলে এই যে আপওয়ার্ড ফোর্স সেটা ডিপেন্ড করছে
টার্মিনাল ভেলোসিটি অর্থাৎ প্রান্তিক বেগ এবং ইটার উপরে। এবার ইটাটা কি? ইটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি বা বাংলায় এটাকে বলা হয় সান্দ্রতাঙ্ক। এবং এছাড়াও যে এফ ডিপেন্ড করে কার উপর? এফ ডিপেন্ড করে এফ প্রপোর্শনাল টু এফ ডিপেন্ডস অন আর, অর্থাৎ এই যে ছোট্ট বলটা তার যে রেডিয়াস তার উপর। এইবার আমরা এটাকে লিখে ফেলি আবার আগের মতন করে, যেভাবে আগের অঙ্কটা করলাম, অর্থাৎ এফ প্রপোর্শনাল টু ভিটি টু দি পাওয়ার এ ইটা টু দি পাওয়ার বি অ্যান্ড আর টু দি পাওয়ার সি। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ভিটি টু দি পাওয়ার এ, এখানে এবার আমাদেরকে নেক্সট লাইনটা আমাদের এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট এনে ইকুয়েশনটাকে ইকুয়াল দিয়ে করতে হবে, অর্থাৎ কে ইন্টু ভিটি টু দি পাওয়ার এ ইটা টু দি পাওয়ার বি আর টু দি পাওয়ার সি। এইবার আমাদের প্রত্যেকটার ডাইমেনশনগুলো আমাদেরকে লিখতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আরএইচএসের ডাইমেনশনটা কি? এলএইচএসের ডাইমেনশন তো ফোর্সের ডাইমেনশন, এটা সবাই জানি আমরা। ডান দিকে কে আছে আরএইচএসে? প্রথমে আছে ভিটি। যতই যে ভেলোসিটি হোক না কেন, আদত ভেলোসিটি, তার মানে এর কিন্তু যে ডাইমেনশনটা সেটা ভেলোসিটি ডাইমেনশনই হবে। অর্থাৎ আমি লিখতে থাকি একটা একটা করে। তাহলে এলএইচএসের ডাইমেনশন হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 ইকুয়ালস টু কে, এটা ভেলোসিটি ডাইমেনশন, অর্থাৎ এল টি টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার এ। এবার ইটার ডাইমেনশন, এই যে আমি বলছিলাম যে এখন বেশ কিছু না জেনে তোমাদেরকে জাস্ট এই মুহূর্তে জেনে তোমাদের পড়ে যেতে হবে। যদিও তোমরা ইটা যখন আমি সান্দ্রতাঙ্ক বা সান্দ্রতা বা ভিসকোসিটি চ্যাপ্টার যখন পড়াবো তখন তোমরা ডিটেলস ইটা সম্পর্কে জানতে পারবে, বা তোমরা যখন ভিসকোসিটি পড়বে তখন ডিটেলসে ইটা জানতে পারবে। তাই ইটার ডাইমেনশন এখন জাস্ট তোমরা জেনে রাখো, যেটা হয় সেটা হয় এম এল ইনভার্স টি ইনভার্স টু দি পাওয়ার বি আর এখানে আর, তার মানে লেন্থের ডাইমেনশন, অর্থাৎ এল টু দি পাওয়ার সি। এবার আমরা একটু গুছিয়ে লিখি এটাকে, অর্থাৎ এম কী হবে 1 লিখলাম, এল টু দি পাওয়ার 1 টি টু দি পাওয়ার -2 আর ডান দিকে কে। এম আছে, এম এর ডাইমেনশন কত? বি, এম টু দি পাওয়ার বি। এল এর ডাইমেনশন কত? এ মাইনাস বি প্লাস সি, অর্থাৎ এল টু দি পাওয়ার এ মাইনাস বি প্লাস সি। আর টি টু দি পাওয়ার কত আছে এখানে? মাইনাসে আর এখানে মাইনাস বি, অর্থাৎ মাইনাসটাকে কমন নিয়ে নিলে এ প্লাস বি। তাহলে এইটা হয়ে গেল আমাদের ইকুয়েশনটা। এবার এখানে আমরা কি করব? এম এর পাওয়ার, এল এর পাওয়ার, টি এর পাওয়ারকে এলএইচএস আর আরএইচএসের মধ্যে ইকুয়েট করাবো, করে আমরা সেই পাওয়ারগুলোকে সলভ করব। তাহলে প্রথমেই এম এর পাওয়ারকে সলভ করলে দেখা যাচ্ছে বি কম্পেয়ার করলে দেখা যাচ্ছে বি ইকুয়ালস টু হয় 1। তাহলে বি ইকুয়ালস টু 1, তারপরে এল করব এ মাইনাস বি প্লাস সি ইকুয়ালস টু হচ্ছে 1। আর যদি টি করি তাহলে মাইনাস অফ এ প্লাস বি ইকুয়ালস টু হবে -2। এইবার একটা একটা করে সলভ করি। তাহলে বি এরটা আমার জানা আছে, অর্থাৎ এখানে বসিয়ে দেবো বি এর ভ্যালু, অর্থাৎ এ প্লাস বি ইকুয়ালস টু 2, অর্থাৎ বি ইকুয়ালস টু 1, তার মানে এ ইকুয়ালস টু কত হবে? এ ইকুয়ালস টু হবে 1। বি এর ভ্যালু 1 বসিয়ে দিলাম। এইবার এর ভ্যালু, বি এর ভ্যালু আমি জানি, সেটা এখানে পুট করব। তাহলে এর ভ্যালুও 1, বি এর ভ্যালুও 1। তাহলে এখানে আমি বসিয়ে দিই দুটোর ভ্যালুই 1 - 1 প্লাস সি ইকুয়ালস টু 1, অর্থাৎ এটা কাটাকুটি করে 0, অর্থাৎ সি ইকুয়ালস টু 1। তার মানে দেখো এ ইকুয়ালস টু 1, বি ইকুয়ালস টু 1, সি ইকুয়ালস টু 1। এইবার আমরা কি করব? আমরা জানি এই ভ্যালুটাকে আমাদের কোন লাইনটায় বসাতে হবে? যে লাইনে আমরা ইকুয়েশন স্টার্ট করেছি, অর্থাৎ ইকুয়াল সাইন স্টার্ট করেছি, অর্থাৎ কনস্ট্যান্ট এনেছি, সেই লাইনে আমাদের এ বি সি এর ভ্যালুটা বসিয়ে দিতে হবে। এবং সেটা বসালে আমি এখান থেকে লিখে দিচ্ছি এফ ইকুয়ালস টু কত হচ্ছে? কে ইন্টু ভিটি, এর ভ্যালু 1, এটাই থাকলো। ইটা এর বি এর ভ্যালু 1, তাহলে 1ই থাকলো। আর আর এর সি এর পাওয়ারও 1, তাহলে এলো কে ভিটি ইটা আর। এইবার
আবার বলি যে ডাইমেনশনাল অ্যানালাইসিস যেটা লিমিটেশন, যে আমি এই কে এর ভ্যালুটা আমি এখান থেকে পাবো না, তাহলে কে এর ভ্যালুর জন্য আমাকে এক্সপেরিমেন্টের উপর ডিপেন্ড করে থাকতে হবে। তাই এক্সপেরিমেন্টাল ভ্যালু কে এর কত আছে? 6 পাই। তার মানে এফ ইকুয়ালস টু 6 পাই। একটু সাজিয়ে লিখি, প্রত্যেকটা ইকুয়েশনেরই কিছু ফর্ম রয়েছে, সেই ফর্মটা না থাকলে ইকুয়েশনটা দেখতে ভালো লাগে না। তা 6 পাই ইটা আর ভিটি, এটা হচ্ছে ভিসকোসিটির বিখ্যাত স্টোকস ল। এটা হচ্ছে ভিসকোসিটির খুব বিখ্যাত আমাদের স্টোকস ল। এটা তোমরা পরে অনেক স্টোকস ল, এটা তোমরা পরে পড়বে এটা ডিটেলসে। তাহলে এটা সবাই বুঝতে পারলে নিশ্চয়ই। তাহলে এটা এখানে আমরা ডাইমেনশন অ্যানালাইসিস করে বার করে ফেললাম। তাহলে এবার এটা মুছে দিই। রিজার্ভটা হচ্ছে গিয়ে, ধরো একটা স্ট্রেচ স্ট্রিং মানে ধরো এই দুটো সাপোর্ট রয়েছে, তার মধ্যে একটা স্ট্রিং অর্থাৎ তারকে টানা দেওয়া রয়েছে, একদম টেনে বাঁধা রয়েছে। তাহলে এই যে টেনে বাঁধা থাকলে এবার এই তারটাকে আমি ছেড়ে দিয়ে যদি আমি এরকম করে একটু প্লাগ করি, তাহলে এটা একটা ফ্রিকোয়েন্সি তৈরি হবে, একটা সুর তৈরি হবে, তার একটা ফ্রিকোয়েন্সি থাকবে। এবারে সেই ফ্রিকোয়েন্সিটা এন, অর্থাৎ যে ফ্রিকোয়েন্সি এটা আমি এন দিলাম, সেটা ডিপেন্ড করছে কার উপর? সেটা ডিপেন্ড করছে হচ্ছে গিয়ে ফোর্স, এই তারটার উপর যে টেনশন থাকবে অর্থাৎ ফোর্সটা এটা থাকবে সেই ফোর্সের উপর। সেকেন্ড, এই ফ্রিকোয়েন্সিটা ডিপেন্ড করবে কার উপর? এই তারের যে মাস পার ইউনিট লেন্থ তার উপর ডিপেন্ড করবে, অর্থাৎ এন ডিপেন্ড অন মাস, তারের মাসটাকে আমি এম ধরলাম, পার ইউনিট লেন্থ অর্থাৎ m/l এর উপর ডিপেন্ড করছে। আর লাস্ট যে ফ্রিকোয়েন্সিটা কার উপর ডিপেন্ড করবে? সেটা হচ্ছে তারের লেন্থের উপর, অর্থাৎ n ডিপেন্ডস অন লেন্থ অফ দ্য ওয়্যার। এটাকে এল, তাহলে এটাকে স্মল দিই। তাহলে এটা ধরো তোমার স্মল এল, আর এটার মাস ধরো এম। তাহলে এই তিনটে ব্যাপারের উপর আমার এই ফ্রিকোয়েন্সি অফ দ্য স্ট্রেচ স্ট্রিং ডিপেন্ড করছে, বা কম্পাঙ্ক, এই যে টানা দেওয়া যে তার কম্পাঙ্কটা কার উপর ডিপেন্ড করছে না, এই তারে যে টেনশন বা ফোর্স তার উপর। তারপর হচ্ছে মাস, তারের যে মাস পার ইউনিট লেন্থ অর্থাৎ m/l তার উপর ডিপেন্ড করছে, এবং তারের যে লেন্থ তার উপর ডিপেন্ড করছে। তাহলে এইভাবে আমি এই ফ্রিকোয়েন্সিকে এনকে এফ, এই m/l এটাকে একটা নাম দিয়ে দিতে পারো তোমরা, ক্যাপিটাল এম একটা নাম দিয়ে দিতে পারো। এটাকে আমরা ক্যাপিটাল এম নাম দিয়ে দিতে পারি, বা ছাড়ো এটাকে ক্যাপিটাল এম ধরি, টোটাল মাসটাকে ক্যাপিটাল এম ধরি, বাই লেন্থটাকে দিয়ে এটাকে স্মল এম দিই, টোটাল মাসটাকে ক্যাপিটাল এম ধরি। তাহলে টোটাল মাস বাই লেন্থ মানে মাস পার ইউনিট লেন্থ, সেটাকে আমরা স্মল এম ধরলাম। আর এটা হচ্ছে লেন্থ। তাহলে এটাকে আমাদের এনটাকে আমাদের কিসের আকারে বার করতে হবে? এই এফ ফাংশন অফ এফ এম অ্যান্ড এল এর আকারে আমাকে এনটাকে বার করতে হবে, যেখানে এন হবে ফাংশন অফ এফ এম অ্যান্ড এল। ঠিক আছে, তাহলে এটা তোমাদের HW থাকলো, এইটা তোমরা বাড়িতে করবে, আমি নেক্সট দিন বলে দেবো, আলোচনা করবো এটা নিয়ে। আচ্ছা, তাহলে এইখানেই কিন্তু আমাদের ডাইমেনশনাল অ্যানালাইসিস যে ডাইমেনশনাল ইকুয়েশনের যে আমাদের যে ইউজেসগুলো, সেগুলো কিন্তু আমাদের এখানেই কমপ্লিট। তাহলে ডাইমেনশনাল ইকুয়েশনের যে ইউজেসগুলো সেগুলো এখানেই কমপ্লিট। এবার আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গিয়ে যে লিমিটেশনস অফ ডাইমেনশনাল ইকুয়েশন, কী লিমিটেশনস রয়েছে। লিমিটেশনস কী রয়েছে? প্রথম লিমিটেশনসটা তোমরা যখন আমরা যখন অঙ্ক করছিলাম, অর্থাৎ এই বিভিন্ন রকম কোয়ান্টিটিসগুলোর মধ্যে যখন রিলেশন তৈরি করছিলাম, তখন আমরা ফার্স্ট লিমিটেশনটাকে হিট করেছি। সেটা হচ্ছে ওই যে কনস্ট্যান্টগুলো আসছিল, সেই কনস্ট্যান্টগুলোর ভ্যালু কিন্তু আমরা জানতে পারছিলাম না। তার মানে 1 নম্বরে এই যে কনস্ট্যান্ট, তার ভ্যালু কিন্তু ডাইমেনশনাল ইকুয়েশন থেকে আমরা জানতে পারি না, সেটার জন্য এক্সপেরিমেন্ট করে তার ভ্যালু জানতে হয়।
2 নম্বর লিমিটেশনস কি, যদি এই ডাইমেনশনাল অ্যানালিসিসের ক্ষেত্রে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি এম, এল, টি এই তিনটের বেশি কোনো একটা ডাইমেনশনের উপর ডিপেন্ড করে থাকে, তখনও কিন্তু আমরা সেক্ষেত্রে ডাইমেনশনাল অ্যানালিসিস কিন্তু করতে পারি না। অর্থাৎ এম, এল, টি এরপরে যদি অন্য কোনো আরও কোনো ডাইমেনশনের উপর ডিপেন্ড করে থাকে এম, এল, টি বাদ দিয়ে, তাহলে তার সেক্ষেত্রেও কিন্তু আমরা ডাইমেনশনাল অ্যানালিসিসকে কাজে লাগাতে পারি না। আর থার্ড যে আমার যে লিমিটেশনসটা সেটা হচ্ছে গিয়ে, যদি কোনো ক্ষেত্রে কোনো ইকুয়েশনের মধ্যে কোনো ট্রাইগোনোমেট্রিক ফাংশন অর্থাৎ সাইন থিটা, কস থিটা বা কোনো এক্সপোনেনশিয়াল ফাংশন যেমন e⁴x বা log x এরম টাইপের কোনো ব্যাপার যদি থাকে, কোনো যদি ফাংশন থাকে, সেক্ষেত্রেও কিন্তু আমরা ডাইমেনশনাল অ্যানালিসিসকে করতে পারি না। বোঝা গেল? তাহলে এই তিনটে লিমিটেশনস আরেকবার বলে দিচ্ছি লিমিটেশনসগুলো। একটা হচ্ছে ডাইমেনশনাল অ্যানালিসিস করতে গিয়ে আমাদের যে কনস্ট্যান্টগুলোকে আমরা হিট করি, সেই কনস্ট্যান্টগুলোর ভ্যালু আমরা ডাইমেনশনাল অ্যানালিসিস থেকে বার করতে পারি না। 2 নম্বর হচ্ছে কি এম, এল, টি এই তিনটে ফান্ডামেন্টাল ডাইমেনশন বাদ দিয়ে আর অন্য কোনো এক্সট্রা ডাইমেনশনের উপর যদি কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি ডিপেন্ড করে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা তার ডাইমেনশন অ্যানালিসিস করে সেটাকে আমরা সলভ করতে পারি না। আর 3 নম্বরটাকে কোনো ইকুয়েশনের মধ্যে দিয়ে সাইন থিটা, ট্রাইগোনোমেট্রিক ফাংশনস যেমন সাইন থিটা, কস থিটা, এক্সপোনেনশিয়াল ফাংশন যেমন e⁴x বা log x এই টাইপের কোনো যদি আমার ফাংশন থাকে, তখন কিন্তু সেক্ষেত্রে আমার ডাইমেনশনাল অ্যানালিসিস কাজ করবে না। আচ্ছা, এবার আমাদের লাস্ট একটা অঙ্ক দেব। এই অঙ্কটা আরেক রকম একটা পসিবিলিটি হতে পারে, তাই এটাকে আমি স্টার মার্কস দিলাম। অঙ্কটাকে কি আছে বলছে, ইফ এফ এল টি ইজ ফান্ডামেন্টাল দেন ক্যালকুলেট দ্য ডাইমেনশন অফ মাস। বোঝা গেল? কি বলছি, ইফ এফ এল টি অর্থাৎ ফোর্স, এফ ফর ফোর্স, লেন্থ এফ ফর ফোর্স, এল হচ্ছে লেন্থ অ্যান্ড টি এটা কি আর দ্য ফান্ডামেন্টালস, then calculate the dimension of mass। কোয়েশ্চেনটা আগে তোমরা বোঝার চেষ্টা করো। কি বলছে যে আমাদের যেমন তিনটে ফান্ডামেন্টালস কী কী ছিল, একটা ছিল এম অর্থাৎ মাস, এল অর্থাৎ লেন্থ এবং টি অর্থাৎ টাইম। কিন্তু আমাদের এখানে এবার সেই এম, এল, টিকে ইউজ করে আমরা বিভিন্ন রকম ডিরাইভড যে কোয়ান্টিটিস সেগুলো বার করেছি। কিন্তু এক্ষেত্রে আমাদের কি আছে, ফান্ডামেন্টালটা এম নেই, ফান্ডামেন্টাল আছে এফ, এল, টি। এবার তাহলে এই তিনটে ফান্ডামেন্টালকে ইউজ করে আমাকে মাসের ডাইমেনশন বার করতে বলে। যেমন ধরো আমি এম, এল, টিকে ইউজ করে ফোর্সের ডাইমেনশন বার করতাম, সেরকম এখানে এফ, এল, টিকে ইউজ করে আমরা মাসের ডাইমেনশন বার করব। এগেন ভেরি সিম্পল, ভেরি সিম্পল। এটাকে দেখে একদম বেশি চিন্তা করার কিছু নেই। স্ট্রেট অ্যাওয়ে আমাদের মাস, এল, টি আর এফ এই চারটে ইকুয়েশান আমরা যেরকম একটা ইকুয়েশান আমরা জানি সেরকম ইকুয়েশান লিখে ফেলবো। তাহলে সেটা হচ্ছে ধরো এফ ফোর্স ইকুয়ালস টু মাস এম, এল টি টু দি পাওয়ার -1। দেখো এখানে দেখো এফটা একটা ফান্ডামেন্টাল ডাইমেনশন ধরলাম, এল একটা ফান্ডামেন্টাল ডাইমেনশন, টি একটা ফান্ডামেন্টাল ডাইমেনশন। তাহলে এইটা হয়ে গেল আমার ডাইমেনশন অ্যানালিসিস থেকে একটা ফোর্সের ইকুয়েশান। এবার সেখানে আমরা এম এর বা ডাইমেনশন বার করতেই পারি। তাহলে এম ইকুয়ালস টু কত হচ্ছে, এই ডাইমেনশন যখন বার করবো তিনটে দিই, এফ বাই এল টি টু দি পাওয়ার -1, ভেরি সরি এটা -2 হবে, এটা -2 হবে। এফ এম এল টি টু দি পাওয়ার -2, ভেরি সরি, এই এল টি টু দি পাওয়ার -2 হবে। এইবার কি হবে, তার মানে এফ এল ইনভার্স টি স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল মাসের ডাইমেনশন। তাহলে এটা আমাদের কী বেরোলো, যখন আমাদের ফোর্স, এল আর টি এই দুটো হচ্ছে, এই তিনটে হচ্ছে ফান্ডামেন্টালস,
তখন আমরা মাসের ডাইমেনশন বার করলাম। কি ইউজ করলাম? এই ফোর্সের ইকুয়েশনটা ইউজ করলাম যে এফ ইকুয়ালস টু এম এল টু দি পাওয়ার -2, সেখান থেকে এম ইকুয়ালস টু এফ বাই এল টু দি পাওয়ার -2 সলভ করলাম, যেখানে এম এর ডাইমেনশন আমাদের 3টে ফান্ডামেন্টালস দিয়ে এলো, যেরকম সেখানে ফান্ডামেন্টালসগুলো হচ্ছে ফোর্স, লেন্থ অ্যান্ড টাইম, যেরকম আমাকে ইকুয়েশনে বলেছিল। তাহলে এইখানে আমাদের আজকের ডাইমেনশন চ্যাপ্টারটা আমরা ক্লোজ করছি। চ্যাপ্টারটা আমরা এখানে ক্লোজ করলাম। আশা করি তোমাদের মনে ডাইমেনশন নিয়ে একটা ক্লিয়ার ধারণা আমি তৈরি করতে পেরেছি। এরপরেও তোমার যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে, কোনো মানে প্রশ্ন থাকে, তাহলে তোমরা কমেন্ট সেকশানে আমাকে জানিও। আমি পার্ট 1 রয়েছে, এটা পার্ট 2 অর্থাৎ লাস্ট পার্টটা বানালাম। আমি যখন প্লেলিস্ট ক্রিয়েট করবো তখন পার্ট 1 পার্ট 2 একসঙ্গে অ্যাড করে দেবো, তাহলে তোমরা পার্ট 1 পার্ট 2টা আলাদাভাবে দেখতে পারো, বুঝতে পারো। আর তাহলে ডাইমেনশনের অঙ্ক বাড়িতে করতে থাকো, চ্যাপ্টারটি পড়তে থাকো, এবং কোনো প্রবলেম হলে সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, আমার পড়ানোটা তোমাদের পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো এবং ফিজিক্সের আনন্দ নিতে থাকো। বাই বাই।